টিকিয়েও এক ফোঁটা পানি আনতে পারেনি আওয়ামী লীগ। লড়াই করে আদায়ের ঘোষণা ফখরুলের। তিস্তা পারে লাখো মানুষ। আওয়ামী লীগের সরকার আসলো, প্রথম দিকে সবাই ভাবলো যে ভারতের বন্ধু আওয়ামী লীগ, সুতরাং তিস্তার পানি বোধহয় এবার পাই যাবে। ঠিক না? লবডঙ্ক। জুলাই হত্যাকাণ্ডের প্রমাণ করে আওয়ামী লীগের গুম খুনের রাজনীতি, বললেন তারেক রহমান। মানুষের ভোটাধিকার নিশ্চিতের দাবি। মাসিক ভাতা পাবেন জুলাই আন্দোলনের শহীদ ও যোদ্ধারা। ক্যাটাগরি বাতিলের দাবিতে শাহবাগে অবস্থান আহতদের। জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়েছেন তারা জুলাই যোদ্ধা নামে খ্যাত হবেন এবং তারা এই নিরিখে পরিচয়পত্রও পাবেন, তারা ভাতাও পাবেন। আমাদেরকে ভাই সরকার আজকে 6 মাস হয়ে গেল, এরা নির্বাচন, এরা হেলিকপ্টার দিয়ে সাহায্য সবকিছু করে। আমরা যে গুলিবিদ্ধ, আমাদের মাথায় গুলি ভরা ভাই, আমাদেরকে কেউ দেয় না। স্টুডেন্ট ফার্স্ট বাংলাদেশ ফার্স্ট স্লোগানে আসছে নতুন ছাত্র সংগঠন। কাল থেকে শুরু সদস্য সংগ্রহ, আদর্শ হবে মধ্যপন্থী। এবং ফেনীতে পিকআপ ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে নিহত 5। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মাইজবাড়িয়া মাদ্রাসা এলাকায় ঘটে দুর্ঘটনা। আমন্ত্রণ সংবাদ রাতে দেখছিলেন শিরোনামগুলো, সঙ্গে আছি আমি ডানা ইসলাম। এবার যাচ্ছি বিস্তারিত সংবাদে। আওয়ামী লীগ ভারতের বন্ধু, অথচ 15 বছরে দেশটি থেকে তিস্তার এক ফোঁটা পানি আনতে পারেনি বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেই সঙ্গে তিস্তা নিয়ে ভারত বাংলাদেশের সাথে বুদ্ধিভিত্তিক প্রতারণা করে আসছে বলেও মন্তব্য করেন বিএনপির নেতারা। এ সময় নির্বাচিত সরকার ছাড়া তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সম্ভব নয় বলেও জানান তারা। বিস্তারিত রফিকুল ইসলামের প্রতিবেদনে। তিস্তার পানির ন্যায্য হিস্সা ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে তিস্তা পাড়ে 48 ঘন্টার অবস্থান কর্মসূচিতে আসেন লাখো মানুষ। সোমবার বিকেলে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বুড়িরহাট এলাকায় তিস্তা পাড়ে তিস্তা নদী রক্ষা আন্দোলনের অবস্থান কর্মসূচিতে অংশ নেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল। এ সময় তিস্তা নিয়ে ভারত বাংলাদেশের সাথে বুদ্ধিবৃত্তিক প্রতারণা করে আসছে বলে মন্তব্য করেন তিনি। এখানে শুকনো খড়খড়া মাটি ছিল, সেই মাটিগুলো যাতে আন্তর্জাতিক মিডিয়ার মাধ্যমে সারা বিশ্বের কাছে প্রতিবেশী দেশের প্রতারণার চিহ্ন হয়ে না থাকে, এই জন্য অল্প কিছু পানি ছেড়ে জায়গাগুলিকে ডুবিয়ে দেওয়া হয়েছে। এটা হচ্ছে বুদ্ধিবৃত্তিক প্রতারণা। তো আমাদের প্রতিবেশী কত ভালো এটা থেকেই বুঝে নিতে পারি আমরা। নির্বাচিত সরকার ছাড়া তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সম্ভব নয় বলেও মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। বিকেলে রংপুরের মহিপুর পয়েন্টে অবস্থান কর্মসূচিতে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। এ সময় জনগণের সরকার ক্ষমতায় এলেই এটি বাস্তবায়ন হবে বলে মন্তব্য করেন তিনি। এ সময় জনগণ ঐক্যবদ্ধ থাকলে পানির ন্যায্য হিস্সা আদায়ের পাশাপাশি মহাপরিকল্পনাও বাস্তবায়ন হবে বলেও জানান গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। জনগণ যদি ঐক্যবদ্ধ থাকে, আগামী দিনে যেমন দেশের ভেতরে গণতন্ত্র আসবে, তেমনি আন্তর্জাতিকভাবেও আমরা আমাদের ন্যায্য হিস্সা আদায় করতে পারবো। একই কর্মসূচিতে অংশ নিয়ে দাবি আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ও সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু। জেগে উঠতে হবে। শহীদ জিয়ার বাংলাকে যারা শ্মশান করতে চায়, বেগম জিয়ার বাংলাকে যারা শ্মশান করতে চায়, তারেক রহমানের বাংলাকে যারা শ্মশান করতে চায়, তাদের সঙ্গে আমাদের কোনো আপোষ নাই, হতে পারে না, পারে না, পারে না। কর্মসূচিতে যোগ দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারতকে উদ্দেশ্য করে বলেন, বাংলাদেশের মানুষের সঙ্গে বন্ধুত্ব চাইলে আগে তিস্তার পানি দিতে হবে। সীমান্তে গুলি চালানো বন্ধের পাশাপাশি দাদাগিরিও ছাড়তে হবে। ভারতকে পরিষ্কার করে বলতে চাই, আগেও বলেছি, এখনো বলছি, বাংলাদেশের মানুষের সঙ্গে যে বন্ধুত্ব করতে চান তাহলে আগে তিস্তার পানি দেন, সীমান্তে গুলি করে হত্যা বন্ধ করেন, আর আমাদের সঙ্গে বড় দাদা মতন যে আচরণ সেটা বন্ধ করেন। পানির বিষয়ে ভারতের সঙ্গে মুখ খুলতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিও আহ্বান জানান তিনি। সেই সঙ্গে দ্রুত নির্বাচন দেওয়ারও আহ্বান তার। অন্তর্বর্তীকালীন সরকার কথায় তো বলেন যে আপনার নিরপেক্ষ, তো নিরপেক্ষ কিন্তু এই জায়গায় থাকলে চলবে না। এই জায়গায় আপনাকে মুখ খুলতে হবে, ভারতকে বলতে হবে যে আমার পানির ন্যায্য হিস্সা আমি চাই।
আর আপনি যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার, খুব তাড়াতাড়ি নির্বাচনটা দিয়ে জনগণের সরকারের হাতে ক্ষমতা দেন। বন্যা মৌসুমে পানিতে ভাসলেও শুষ্ক মৌসুমে মরুভূমির হাত থেকে রক্ষা চায় তীরবর্তী মানুষজন। রফিকুল ইসলাম, দেশ টিভি, রংপুর। এদিকে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও পানির ন্যায্য হিস্সা আদায়ে হাজার হাজার মানুষের ঢল নেমেছে তিস্তা পারে। তিস্তার বাংলাদেশ অংশের 115 কিলোমিটারের 11টি পয়েন্টে চলছে 48 ঘন্টার লাগাতার অবস্থান কর্মসূচি। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজা রিপোর্ট। জাগোবাহে তিস্তা বাঁচাই স্লোগানে তিস্তা পারে 48 ঘন্টার অবস্থান কর্মসূচি শুরু হয়েছে। তিস্তা নদী রক্ষা আন্দোলনের ব্যানারে তিস্তাপাড়ের জেলা লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর, নীলফামারী ও গাইবান্ধায় একসঙ্গে চলছে এ কর্মসূচি। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও পানির ন্যায্য হিস্সা আদায়ে হাজার হাজার মানুষের ঢল নেমেছে তিস্তা পাড়ে। সোমবার সকাল থেকে অধিকার জানাতে জড়ো হয়েছেন স্থানীয়রা। তিস্তা পাড়ের 11টি পয়েন্টে হচ্ছে গণজমায়েত। সকাল থেকে তিস্তা ব্যারেজের নীলফামারীর ডালিয়া পয়েন্টের হেলিপ্যাড মাঠে অবস্থান নিয়েছে 10,000 মানুষ। জেলার বিভিন্ন স্থান থেকে ব্যানার, ফেস্টুন, প্লেকার্ড হাতে মিছিল সহ জমায়েত হতে শুরু করে তারা। এই কর্মসূচির মধ্য দিয়ে তিস্তার পানির ন্যায্য হিস্সা আদায় ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের আশা করছে তিস্তা পাড়ের মানুষ। বন্যার পানি হঠাৎ করে ছেড়ে দিয়ে নদী পাড়ের মানুষের বাড়িঘর দৌড় ভেঙে নিয়ে যায়, অনেক আবাদি ফসল নষ্ট হয়ে যায়, বিলীন করে নিয়ে যায়। জীবনের যে নিরাপত্তা, সেই নিরাপত্তা থাকে না। মেগা প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে আমরা এখানে অংশগ্রহণ করেছি। তিস্তা আপনারা দেখতেছেন শুধু বালুচর, এর পাশে আমাদের হাজার হাজার বিঘা জমি আছে, বন্যার সময় সব চলে যায়। তিস্তা পারে 48 ঘন্টার কর্মসূচি ঘিরে গাইবান্ধার হরিপুর সেতু পয়েন্টে বাড়ছে গণজমায়েত। সকাল থেকেই জড়ো হতে থাকে নদী ভাঙা তিস্তার অববাহিকার দরিদ্র মানুষ। ভারতের কাছে তিস্তার পানির ন্যায্য হিস্সা চেয়ে জমায়েত হয়েছেন তারা। এই সময় এই লোকগুলোর যে দুঃখ কষ্ট হয় বলার না। আমি চাই বার্তা হলে আমাদের দেশের সুবিধা। লালমনিরহাট জেলায় নিরীহ মানুষ এই বন্যায় অনেক ভুক্তভোগী। এই তিস্তা নদী খনন হলে মানুষ অনেক সফলতা অর্জন করতে পারবে এবং বন্যা থেকে একটু রেহাই পাবে। তিস্তা নদীর বাংলাদেশ অংশের 115 কিলোমিটারের 11টি পয়েন্টে 48 ঘন্টার লাগাতার কর্মসূচি পালন করবে তিস্তা নদী রক্ষা আন্দোলন। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। নির্বাচন যত দেরি হবে ষড়যন্ত্রের ডালপালা ততই বাড়তে থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, জনগণের সরাসরি প্রতিনিধি দেশ পরিচালনার দায়িত্ব না পেলে কোনো সংস্কারই বাস্তবায়ন করা সম্ভব নয়। যত দ্রুত নির্বাচন হবে তত দ্রুত দেশকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ফিরিয়ে আনা সম্ভব বলেও মন্তব্য করেন তারেক রহমান। বিস্তারিত সাইফুল লিপনের প্রতিবেদনে। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পেশাগত দায়িত্ব পালনের সময় আহত ফটো সাংবাদিক ও তাদের পরিবারের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করে আমরা বিএনপি পরিবার। এ সময় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের হাতে আর্থিক সহায়তা তুলে দেয় আমরা বিএনপি পরিবার। বিএনপি নেতারা বলেন, গুম, খুন, নির্যাতন নিয়ে জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রতিবেদন একটি অকাট্য দলিল, আর পতিত স্বৈরাচারের গুম খুনের বিচার একমাত্র বিএনপিই করতে পারে। সংস্কার প্রয়োজন, কিন্তু সংস্কারের নামে যেন এই শহীদদের হত্যার বিচার, এই সাংবাদিক হত্যার বিচার ধামাচাপা না পড়ে। বিএনপি গণমানুষের দল, বিএনপি জনগণের দল, এবং বিএনপির পক্ষে এই বিচারগুলো করা সম্ভব এবং বিএনপি করবে। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, যুক্তরাষ্ট্রে নরেন্দ্র মোদীকে স্বাগত জানিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের স্লোগান দলটির অনুশোচনাহীনতারই বহিঃপ্রকাশ। বাংলাদেশের লোক আওয়ামী লীগ করে, মার্কিন যুক্তরাষ্ট্রে তাদের কমিটি আছে, শাখা যেটাই থাক, তারা একেবারে উইথ অর্গানাইজেশন গিয়ে ওয়েলকাম জানাচ্ছে। তো এটাতে মানে আমি এর আগেও বলেছি যে শেখ হাসিনা অনুশোচনাহীন, গোটা আওয়ামী লীগই অনুশোচনাহীন। অনুশোচনাহীন বলেই তাদের কোনো লজ্জা শরম নাই ভিন দেশের এক প্রধানমন্ত্রীর কাছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, সংস্কার সফল করতে হলে তা রাজনীতিকদের মাধ্যমেই করতে হবে। যতক্ষণ পর্যন্ত জনগণের ডাইরেক্ট রিপ্রেজেন্টেটিভ দেশ পরিচালনার দায়িত্ব না পাবে, তাদের হাতে দেশ পরিচালনার দায়িত্ব না আসবে, ততক্ষণ পর্যন্ত কোনোভাবেই কোনো সংস্কারের পূর্ণ বাস্তবায়ন করা সম্ভব নয়। যত দেরি হবে
নির্বাচনের, তত বেশি কিন্তু বিভিন্ন ষড়যন্ত্রের ডালপালা বাড়তে থাকবে। জনগণের অধিকার যত দ্রুত আমরা এই দেশে প্রতিষ্ঠিত করতে পারবো, আমি বিশ্বাস করি তত দ্রুত আমরা দেশকে ধ্বংসের দ্বার প্রান্ত থেকে ফিরিয়ে আনতে আবার সক্ষম হব। এক বক্তার বক্তব্যের প্রেক্ষিতে তারেক রহমান বলেন, স্বার্থের কারণেই জাতীয়তাবাদী শক্তিকে পছন্দ করে না বিদেশিরা। তারা তাদের স্বার্থ রক্ষা করে, এই দেশের মানুষের স্বার্থ তারা দেখে না। সবাই যে একরকম তা না, কাজেই তাদের মধ্যেও যেমন এপাশ আছে ওপাশ আছে। কাজে সামগ্রিকভাবে বলতে পারি জাতীয়তাবাদী শক্তিকে কখনোই বিদেশিরা পছন্দ করতে চায় না। এই বিষয়টি আমাদের মনে রাখতে হবে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। চলতি সপ্তাহে জুলাই নীতিমালা চূড়ান্ত এবং জুলাই অধিদপ্তর কাজ শুরু করতে যাচ্ছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক আজম। বলেন, জুলাই গণঅভ্যুত্থানে নিহতদেরকে জুলাই শহীদ এবং আহতদেরকে জুলাই যোদ্ধা হিসেবে স্বীকৃতি ও সহায়তা দেওয়া হবে। আর সুষ্ঠু নির্বাচন আয়োজনে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে জেলা প্রশাসকদের প্রতি আহ্বান জানান খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। কায়েস রোহাতের রিপোর্ট। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনের প্রথম কার্য অধিবেশনে অংশ নেন খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার। পরে তিনি সাংবাদিকদের জানান, রোজা ও ঈদ সামনে রেখে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে সরকার। টিসিবির মাধ্যমে সুলভে পণ্য বিক্রি হবে। গ্রহণযোগ্য ও বিতর্কিত উভয় ধরনের নির্বাচনের অভিজ্ঞতা আছে জানিয়ে উপদেষ্টা বলেন, মাঠ প্রশাসনকে ভালোভাবে ব্যবহার করে গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন উপহার দেবে সরকার। এই দেশের জয় কয়টা গ্রহণযোগ্য নির্বাচন বলে পরিচিত, এই কটাও কিন্তু আপনার এই প্রশাসন করেছে। যে কটা বিতর্কিত এবং অত্যন্ত ঘৃণিত নির্বাচন বলে এগুলো তাদের মাধ্যমে করানো হয়েছে। সুতরাং তাদেরকে যেভাবে আপনারা ইউজ করতে চান সেভাবে ইউজ হবে। আমি আশা করব, আমি নিজে তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তীকালীন সরকারের একটা অংশ, সেই হিসেবে আমি মনে করি তাদেরকে ভালো কাজে আমরা ব্যবহার করবো, ভালো ফল পাবো। দ্বিতীয় কার্যাধিবেশনে অংশ নেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। পরে তিনি জানান, করের পরিমাণ না বাড়িয়ে পরিধি বাড়ানো হচ্ছে। আওতায় আসবে গ্রামের ব্যবসায়ী, চিকিৎসক সহ সামর্থ্যবান পেশাজীবীরাও। প্রয়োজনে অনলাইন পেমেন্টের উপর গুরুত্ব দেন উপদেষ্টা। আমরা কিন্তু সব সময় ডাক্তার, ব্যবসায়ী অনেকেই কিন্তু আমরা ক্যাশ ট্রানজ্যাকশন করি, এবং ক্যাশ ট্রানজ্যাকশন করলে কিন্তু ট্যাক্স বা হিসাবের আওতায় আনা যায় না। এবং এটা ভালো সাজেশন যে আমরা যদি আপনার এই যে ক্রেডিট কার্ড বা মোবাইল ইসের মাধ্যমে করি, এটা কিন্তু সবচেয়ে বড় জিনিস। তৃতীয় অধিবেশনে অংশ নিয়ে জেলা প্রশাসকদের নানা নির্দেশনা দেন মুক্তিযুদ্ধ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক আজম। পরে তিনি সাংবাদিকদের জানান, জুলাই আন্দোলনে হতাহতদের 3 ক্যাটাগরিতে ভাগ করে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। চলতি সপ্তাহেই জুলাই শহীদ ও জুলাই যোদ্ধাদের স্বীকৃতি দেবে জুলাই অধিদপ্তর। জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তারা জুলাই শহীদ নামে খ্যাত হবেন এবং এই নিরিখে তারা সনদ পাবেন, পরিচয়পত্রও পাবেন তাদের পরিবারগুলো। এবং জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়েছেন তারা জুলাই যোদ্ধা নামে খ্যাত হবেন এবং তারা এই নিরিখে পরিচয়পত্রও পাবেন এবং অন্যান্য যে সরকারি সুবিধাদি পাবেন, আজীবন চিকিৎসা সুবিধা পাবেন, তারপর তারা ভাতাও পাবেন। একই সঙ্গে ভুয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার কথাও জানান উপদেষ্টা। এবং এদেরকে দ্রুত চিহ্নিত করে। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা। জুলাই আন্দোলনে আহতদের 3টি ক্যাটাগরিতে ভাগ করে সরকারি সহায়তা ঘোষণার প্রতিবাদে শাহবাগে সড়ক অবরোধ করে সি ক্যাটাগরিতে থাকা আহতদের একাংশ। তাদের দাবি, জুলাই আন্দোলনে আহতদের বিভাজন না করে সবাইকেই 2টি ক্যাটাগরিতে স্থান দেওয়া হোক। আহতদের অবরোধে শাহবাগে ব্যাহত হয় যান চলাচল। কায়েস রোহাতের রিপোর্ট জানাচ্ছেন সাদ আহমেদ। সোমবার সকালে জেলা প্রশাসক সম্মেলনে অংশ নেন মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক আজম। সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় মুক্তিযুদ্ধ ও জুলাই বিপ্লবের প্রশ্নে তিনি বলেন, জুলাই অধিদপ্তরের কাজ প্রায় শেষ পর্যায়ে। অধিদপ্তরের নীতিমালা অনুযায়ী 3 ক্যাটাগরিতে জুলাই যোদ্ধাদের সরকারি সহায়তার ঘোষণা দেন তিনি। ক্যাটাগরিতে আহত মানে গুরুতর আহত যারা এককালীন 5 লক্ষ টাকা পাবেন এবং 20,000 টাকা প্রতি মাসে ভাতা পাবেন। এক অঙ্গহানি হয়েছে এই ধরনের যারা আহত যারা আছেন তারা 15,000 টাকা করে ভাতা পাবেন আর 3 লক্ষ টাকা
এককালীন পাবেন। আর একটা সামান্য আহত ছিল, চিকিৎসা নিয়েছেন, ভালো হয়ে গেছেন, তারা অগ্রাধিকার ভিত্তিতে চাকরি ইত্যাদির পুনর্বাসন কর্মসূচিতে অগ্রাধিকার পাবে। এই ঘোষণার প্রেক্ষিতে বিকেলে শাহবাগ মোড় অবরোধ করে সি ক্যাটাগরিতে থাকা আহতদের কিছু অংশ। দাবি করেন কোনো বৈষম্য না করে আহত সবাইকে যেন 2 ক্যাটাগরিতেই স্থান দেওয়া হয়। জুলাই অভ্যুত্থানে যারা মারা গেছে তাদের বিষয়ে আমাদের কোনো প্রশ্ন নাই, কিন্তু যারা আহত এখনো যারা বেঁচে আছেন আমাদের মধ্যে কেন ক্যাটাগরি করা হলো? 80% আহতরাই সি ক্যাটাগরির মধ্যে, আমাদের সি ক্যাটাগরির জন্য কোনো সুযোগ সুবিধা রাখা হয়নি। আমরা কোনো ক্যাটাগরি চাই না ভাই, আমরা সি ক্যাটাগরি মানি না, আমরা আমাদের দাবির জন্য আজকে রাজপথে আছি। এ সময় তাদের অবরোধে যান চলাচল ব্যাহত হয় শাহবাগ এলাকায়। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। ফেনীতে কাভার্ড ভ্যানের চাপায় 5 নির্মাণ শ্রমিক নিহত এবং অন্তত আরও 10 জন আহত হয়েছেন। সোমবার সন্ধ্যা 7টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের হাফিজি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম থেকে ঢাকায় যাচ্ছিলেন 14-15 জন শ্রমিক। ফেনী হাফিজিয়া এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি গাড়ি তাদের পিকআপটিকে ধাক্কা দেয়। এতে পিকআপটি উল্টে শ্রমিকরা সড়কে ছিটকে পড়েন। এরপর অন্য একটি কাভার্ড ভ্যান তাদের চাপা দেয়। এতে 5 শ্রমিক ঘটনাস্থলেই মারা যান এবং আহত হন 10 জন। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। মিরপুর থানার হত্যা মামলায় সাংবাদিক দম্পতি ফারজানা রূপা ও শাকিল আহমেদকে 5 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এদিকে একই থানার আনোয়ার হত্যা মামলায় রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনুকে 3 দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ। আর অন্য 2 মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুনকে। এর আগে পোশাক শ্রমিক রুবেল হত্যা মামলায় গ্রেফতার সাংবাদিক শাকিল আহমেদ ও ফারজানা রূপাকে কারাগারে পাঠানো হয়। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন। 5 দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে শাকিল আহমেদ ও ফারজানা রূপাকে শনিবার আদালতে হাজির করে পুলিশ। পরে তাদের কারাগারে পাঠানোর আবেদন করা হয়। অপরদিকে শাকিল আহমেদ ও ফারজানা রূপার পক্ষে জামিন আবেদন করা হয়। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে রুবেল হত্যা মামলায় শাকিল আহমেদ ও ফারজানা রূপাকে 5 দিনের রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি পায় পুলিশ। জুলাই আন্দোলনের রাজধানীর উত্তরায় সংঘটিত হত্যা সহ মানবতা বিরোধী অপরাধ মামলায় গ্রেফতার দেখিয়ে ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল ইসলাম সহ 6 আওয়ামী লীগ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী 9 মার্চ আসামিদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন লিখতে বলা হয়েছে। বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এই আদেশ দেন। বিস্তারিত সাবিনা মজুমদারের রিপোর্ট। জুলাই আগস্টে রাজধানীর যেসব এলাকায় নির্বিচারে হত্যাকাণ্ড চালানো হয় তার মধ্যে অন্যতম উত্তরা। শুধু উত্তরাতে নিহত হয়েছে 200 জন, আহত হয়েছে অসংখ্য ছাত্র জনতা। উত্তরার মামলার তদন্ত করতে গিয়ে সাক্ষীদের জবানবন্দিতে উঠে আসে মেয়র আতিকুল ইসলামের সংশ্লিষ্টতা। এছাড়া সহিংসতার ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে আসামি করা হয় সরাসরি জড়িত আরও 5 আওয়ামী লীগ নেতাকে। সোমবার প্রথমবার ট্রাইব্যুনালের বিচারকদের সামনে হাজির করা হয় উত্তর সিটির সাবেক মেয়রকে, ছিলেন অন্য 5 আসামিও। শুনানিতে কাঠগড়ায় পুরোটা সময় নিশ্চুপ ছিলেন আতিকুল। এর আগে তাকে হাজির করতে বিলম্ব হওয়ায় অপেক্ষায় ছিলেন বিচারপতিরাও। এক পর্যায়ে ট্রাইব্যুনাল জানতে চান সাবেক মেয়র আতিকের সম্পৃক্ততার বিষয়টি। এ সময় প্রসিকিউশন জানান, বিগত সরকারকে ক্ষমতায় রাখতে ছাত্র জনতাকে হত্যা, আহতদের চিকিৎসায় বাধা দেয়া সহ বিভিন্নভাবে ইন্ধনদাতা ছিলেন তিনি। তদন্ত রিপোর্টে অভিযোগে বিস্তারিত জানানো হবে। আমাদের কাছে প্রাথমিকভাবে অভিযোগ আছে যে ওই এলাকায় জুলাই আগস্ট বিপ্লবে নিরীহ নিরস্ত্র 200 জনের অধিক জনগণকে, ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে এবং এই ক্ষেত্রে এরা কেউ চিকিৎসায় বাধা দিয়েছে, কেউ হেলমেট বাহিনীকে অস্ত্র সরবরাহ করেছে এবং বিভিন্নভাবে এরা মানবতা বিরোধী অপরাধে কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে, যার তথ্য প্রমাণ আমাদের ইনভেস্টিগেশন এজেন্সির কাছে আছে। শুনানি শেষে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল। জুলাই আগস্টের ঘটনায় বিভিন্ন থানায় তাদের বিরুদ্ধে 16টিরও মতো মামলা রয়েছে। সাবিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। বাংলা একাডেমিতে 175 জন নিয়োগে দুর্নীতি ও স্বজনপ্রীতির প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন। 2022 সালে তৎকালীন মহাপরিচালক নুরুল হুদার সহ সংশ্লিষ্টরা পদে অনিয়ম দুর্নীতি করেছেন। এমনকি 4র্থ শ্রেণীর কর্মচারী নিয়োগে 10 লাখ টাকা করে ঘুষ নেওয়ার প্রমাণও পেয়েছে দুদকের অভিযানিক দল।
এদিকে 10 কোটি টাকার বেশি অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। ফজলে আদিত্য রিপোর্টে বিস্তারিত। বাংলা একাডেমিতে 175 জন নিয়োগে জালিয়াতির খোঁজে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। সংস্থাটি বলছে 2022 সালে কর্মকর্তা কর্মচারী বিভিন্ন ক্যাটাগরিতে 180 জনের নিয়োগ বিজ্ঞপ্তি দেয় বাংলা একাডেমি। 50,000 প্রার্থীর কাছে আবেদন বাবদ অন্তত 2 কোটি টাকা জমা হয়। এর মধ্যে অর্ধ কোটি টাকা লুটপাট করেন তখনকার মহাপরিচালক সহ অন্যান্যরা। একইভাবে 4000 প্রার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলেও মৌখিক পরীক্ষায় ডাকা হয় মাত্র 500 জনকে। এই ফল প্রকাশ না করে 175 জনকে নিয়োগের সুপারিশ করে তারা, যেখানে চুক্তিভিত্তিক নিয়োগকে স্থায়ী করা, আত্মীয় স্বজন ও কমিটির সুপারিশের ভিত্তিতে নিয়ম লঙ্ঘন করে নিয়োগ দেওয়া হয়। এমনকি কর্মচারী নিয়োগে 10 লাখ টাকা করে ঘুষ নেয় সংশ্লিষ্টরা। যিনি এখানে 10 বছর 5 বছর ধরে চাকরি করতেছেন তিনি সহ অন্যান্য সবার জন্য উন্মুক্ত একটা পরীক্ষা থাকে, কিন্তু শেষমেশ দেখা যায় ফাইনালি যখন রেজাল্ট হয় যিনি এখানে চাকরি করতেন তিনি নিয়োগপ্রাপ্ত হচ্ছেন। আর্থিক লেনদেনের বিষয়ে আমরা ওনাদের বক্তব্য নিয়েছি, আসলে কেউ এখনো স্বীকার করেনি যে আসলে আমরা আর্থিক লেনদেনের মাধ্যমে নেওয়া হয়েছে। আর অতীতে অনিয়ম স্বজনপ্রীতির মাধ্যমে নিয়োগের অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান বর্তমান মহাপরিচালক। আমরা ইমপ্রেশনটা পেয়েছি, কিন্তু সেটার তো আসলে প্রামাণিকতার ব্যাপারটা তো ভিন্ন। সেটা ধরা যাক কোনো ফর্মাল বডি যদি ইনভেস্টিগেট করে তাহলে সেটা তারা প্রক্রিয়াগতভাবে বুঝতে পারবেন, আইনিভাবে বুঝতে পারবেন। এদিকে অবৈধভাবে 10 কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। তাদের বিরুদ্ধে অনুসন্ধানে অবৈধভাবে সম্পদ অর্জনের তথ্য প্রমাণ পাওয়ার কথা জানান মহাপরিচালক আক্তার হোসেন। রেলমন্ত্রী হিসাবে দায়িত্ব পালনকালে 7 কোটি 39 লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন করার অভিযোগ প্রাথমিক অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ রাত। মব সৃষ্টির নামে যারাই বিশৃঙ্খলা করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, গত 6 মাসে দুর্নীতি অনেক কমে আসলেও তার সহনীয় পর্যায়ে না। দুর্নীতি কমলে সব সমস্যার সমাধান সম্ভব। সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কোস্ট গার্ডের 30তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান শেষে এ কথা বলেন তিনি। সাদাত নিশাদের রিপোর্ট। বাংলাদেশ কোস্টগার্ডের 30তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আগারগাঁওয়ে আয়োজন করা হয় এই প্যারেডের। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বীরত্বপূর্ণ ও সেবামূলক কাজের স্বীকৃতি হিসেবে 4 ক্যাটাগরিতে কোস্টগার্ডের 40 জন সদস্যকে দেয়া হয় সম্মাননা পদক। অনুষ্ঠান শেষে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দেশের প্রতিটি সেক্টরেই দুর্নীতি রয়েছে জানিয়ে তিনি বলেন, দুর্নীতি কমাতে পারলে দেশকে দ্রুত এগিয়ে নেওয়া সম্ভব। আমগো দুর্নীতি হলো সব জায়গায় আমগো গ্রাস করে নিছে। এই দুর্নীতিটা আমাদের কিভাবে কমানো যায়? যদি দুর্নীতিটা কমানো যায় তবে আপনারা দেখবেন সব সেক্টরে আমাদের উন্নতি হবে, সব সেক্টরে উন্নতি। আমি তো বলি যে আমাদের বড় সমস্যা দুর্নীতি। যদি আমরা দুর্নীতি করি আপনারা প্রকাশ করে দেন। এই সময় মব জাস্টিস নিয়েও কথা বলেন উপদেষ্টা। যারাই মব সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন। সব জনতা নয়, কিন্তু নিয়ন্ত্রণের দায়িত্ব আমাদের। এখন কোন জনতা কিসের জন্য মব ক্রিয়েট করে ওইগুলো কিন্তু আপনারা একটু দেখতে হবে। এই জন্য সবাইরই কিন্তু একটু সজাগ হইতে হবে। কোনো পুলিশ অন্যায় করলে ছাড় পাবে না। সম্প্রতি অনেক পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। তারপর অ্যাকশন নিতে হবে। সাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। এবারে নির্বাচন ফেয়ার হবে এবং কেউ বিশেষ সুবিধা পাবে না বলে মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার বিকেলে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় একটি ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। এছাড়া তিনি শিক্ষকদের সম্মান দেওয়ার গুরুত্ব তুলে ধরেন এবং রাজনৈতিক নেতাদের প্রতি নির্বাচনকালীন সময় শিক্ষকদের প্রতি বিশেষ সুবিধা চাওয়ার প্রবণতা নিয়ে মন্তব্য করেন। তিনি আরো বলেন, খেলাধুলার চর্চা অব্যাহত রাখতে হবে এবং শিক্ষায় কোনো কম্প্রোমাইজ না করার আহ্বান জানান। এছাড়া প্রাইভেট পড়ার প্রচলন কমাতে শিক্ষকদের তাগিদ দেন। দেখছেন সংবাদ রাত।